আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। আবু সাঈদ হত্যা মামলায় আজও সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা। ঢাকা ১১ আসন নাহিদকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী। মালয়েশিয়ায় প্রবাসীদের ভোটার নিবন্ধন ছাড়ালো ৫০,০০০। আমেরিকার চেয়ে বেশি ভারতীয় তাড়াচ্ছে সৌদি। সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী বেন কিউ হৃদয় গ্রেপ্তার। প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। আজকের স্বর্ণের দাম ২৯ ডিসেম্বর ২০২৫। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। আবু সাঈদ হত্যা মামলায় আজও সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা। ২৪শে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন। সোমবার ২৯ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হবে। অপর ২ সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মাহমুদ মনজুরুল বাসিত এবং জেলা ও দায়রা জজ নূর মাহমুদ শাহরিয়ার কবির। এদিন জবানবন্দির শুরুতেই এ মামলার আসামিদের ব্যক্তিগত দায় তুলে ধরার কথা রয়েছে। এরপর একে একে পুরো ঘটনার বর্ণনা দেবেন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন। যদিও গতকাল রোববার দেওয়া সাক্ষ্যে ১৬ আসামির দায় নিয়ে ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছেন তিনি। অবশিষ্ট আসামির বিরুদ্ধে আজ সম্পন্ন করবেন। ২৫ নম্বর সাক্ষী হিসেবে তার রেকর্ড করা হচ্ছে। তদন্তকালে কোথায় থেকে কবে কিভাবে কি জব্দ করেছেন সবকিছু তুলে ধরছেন নিজের জবানবন্দিতে। গত ১৮ ডিসেম্বর তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এরপর তাকে জেরা করবেন গ্রেপ্তার ও পলাতক আসামিদের আইনজীবীরা। এর আগে ১০ ডিসেম্বর জবানবন্দি দেন বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা দেন। একই দিন তদন্ত সংস্থার রেকর্ড সংরক্ষণকারী এসআই মাহমুদ কামরুল হোসেনেরও জবানবন্দি রেকর্ড করা হয়। সব মিলিয়ে এ মামলায় ২৫ জনের জবানবন্দি নেওয়া হয়। ৯ ডিসেম্বর ২২ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জাতীয় নাগরিক পার্টির এনসিটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। জবানবন্দিতে জুলাই আগস্ট আন্দোলনের পুরো ঘটনা বর্ণনা দেন তিনি। সমন্বয়করদের তুলে নিয়ে কোথায় রাখা হয়েছিল তা বলতে গিয়ে নতুন এক সেফ হাউসের কথাও জানান। এ মামলায় গ্রেপ্তার ৬ জন হলেন এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। বাকিরা পলাতক রয়েছেন। চলতি বছরের ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। তবে এ মামলায় বেরবির সাবেক ভিসি সহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে গত ২২ জুলাই সরকারি খরচে ৪ জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল, আর ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। এ মামলায় মোট সাক্ষী ৬২ জন। ঢাকা ১১ আসন নাহিদকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ৮ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচনী সমঝোতা হওয়ায় ঢাকা ১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের জন্য ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী আতিকুর রহমান। রোববার ২৯ ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি একথা জানান। আতিকুর রহমান লিখেছেন, দীর্ঘ ১০ মাস ২২ দিন পর তিনি একটি বড় জবাবদিহিতার দায়িত্ব থেকে মুক্ত হলেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্তের পর থেকে ঢাকা ১১ সংসদীয় আসনে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। আতিকুর রহমান দাবি করেন, এই সময় ব্যক্তি, পরিবার ও পেশাগত দায়িত্বের ঊর্ধ্বে উঠে মাঠে সক্রিয় থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।
তিনি বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টার কারণে জামায়াতে ইসলামী ও দাড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ব্যাপক সমর্থন তৈরি হয়েছে, যা সর্বশেষ জরিপেও উঠে এসেছে। ঢাকা ১১, রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিল আংশিক সংসদীয় আসনের বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আতিকুর রহমান লেখেন, স্বল্প সময়ে মানুষ তাকে আপনজন হিসেবে গ্রহণ করেছে এবং অভূতপূর্ব ভালোবাসায় আবদ্ধ করেছে। এছাড়া নির্বাচনী প্রচারণায় যুক্ত সহযাত্রীদের ত্যাগ ও শ্রমের কথাও তুলে ধরেন তিনি। ফেসবুক পোস্টে আতিকুর রহমান উল্লেখ করেন, অনেকেই রাত জেগে পোস্টার লাগানো সহ নানা কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন। নারী কর্মীদের ভূমিকার প্রতিও আলাদা করে কৃতজ্ঞতা জানান তিনি। পোস্টের এক পর্যায়ে আতিকুর রহমান বলেন, তার ইচ্ছা বা অনিচ্ছায় কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। একই সঙ্গে সংগঠনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য ও আস্থার কথা পুনর্ব্যক্ত করে ইনসাফের বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সবশেষে নাহিদ ইসলামের জন্য শুভকামনা জানিয়ে মহান আল্লাহর কাছে সকল প্রচেষ্টা কবুলের দোয়া করেন। মালয়েশিয়ায় প্রবাসীদের ভোটার নিবন্ধন ছাড়ালো ৫০,০০০। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মাঝে দেখা দিয়েছে অভূতপূর্ব উৎসাহ ও উদ্দীপনা। দীর্ঘদিন প্রবাসে থেকেও দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত থাকার সুযোগ এবার বাস্তব রূপ পেয়েছে পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে। এই সুযোগকে ঘিরে মালয়েশিয়ায় কর্মরত রেমিটেন্স যোদ্ধারা নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন। সর্বশেষ তথ্যমতে মালয়েশিয়া থেকে ৫০,৪৩০ জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটের জন্য সফলভাবে ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। দিনমজুর থেকে শুরু করে নির্মাণ শ্রমিক, কারখানা কর্মী ও পেশাজীবী সব শ্রেণীর প্রবাসীদের মাঝেই নিবন্ধনে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। নিবন্ধন কার্যক্রমকে সহজ ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। হাটে, মাঠে, ঘাটে, কর্মস্থল ও আবাসিক এলাকায় গিয়ে সাধারণ প্রবাসীদের হাতে কলমে সহায়তা করছেন হাই কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি স্বেচ্ছাশ্রমে নিবন্ধন কার্যক্রমে যুক্ত হয়েছেন অনেক সচেতন প্রবাসীও, যা প্রবাসী ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত। নির্বাচন কমিশনের তথ্য প্রযুক্তিগত সহায়তায় চালু হওয়া হাইব্রিড পোস্টাল ভোটিং সিস্টেম প্রবাসীদের জন্য ভোটাধিকার প্রয়োগকে করেছে সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী। মালয়েশিয়া সহ বিশ্বের যে কোনো দেশ থেকে যোগ্য ভোটাররা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পাবেন। নির্বাচনী ইতিহাসে প্রথমবারের মতো ডিজিটাল নিবন্ধন ও ম্যানুয়াল ব্যালটের সমন্বয়ে গড়ে ওঠা এই কার্যকর ব্যবস্থার আওতায় শুধু প্রবাসীরাই নন, সরকারি চাকরিজীবী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মী এবং কারাবন্দীরাও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীরা এই উদ্যোগকে সময় উপযোগী ও ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। অনেক প্রবাসীর ভাষায়, দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও ভোট দেওয়ার সুযোগ আমাদের নাগরিক মর্যাদা আরও শক্ত করেছে। তারা আশা প্রকাশ করেন, এই ব্যবস্থার মাধ্যমে জাতীয় নির্বাচনে প্রবাসীদের মতামতের বাস্তব প্রতিফলন ঘটবে এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। আমেরিকার চেয়ে বেশি ভারতীয় তাড়াচ্ছে সৌদি যুক্তরাষ্ট্র নয়। গত ৫ বছরে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। গত শনিবার ভারতের উচ্চকক্ষের রাজ্যসভায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে উত্থাপিত সরকারি তথ্যের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ অভিবাসী তাড়ানোর নিরিখে গোটা বিশ্বে প্রচারের শিরোনামে উঠে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম, যদিও বাস্তব রিপোর্ট বলছে ভিন্ন কথা। ভারতের সরকারি তথ্য অনুযায়ী ২০২১ থেকে ২০২৫ সময়কালে বিশ্বের সর্বোচ্চ ভারতীয় ফেরত পাঠানোর ঘটনা ঘটেছে সৌদি আরবে। রিয়াদে ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী ২০২১ সালে ৮,৮৮৭ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। ২০২২ সালে ফেরত পাঠানো হয়েছে ১০,২৭৭ জনকে। এছাড়া ২০২৩ সালে ১১,৪৮৬ জন, ২০২৪ সালে ৯,২০৬ জন এবং চলতি বছর এখন পর্যন্ত ৭,০১৯ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে দেশটি। প্রতিবেদন অনুযায়ী উপসাগরীয় অঞ্চলে অভিবাসন সংক্রান্ত আইন ভঙ্গের ঘটনাই সবচেয়ে, বিশেষ করে ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া ও শ্রম আইন লঙ্ঘনের কারণে এসব ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, উপসাগরীয় অঞ্চল বিশেষ করে সৌদি আরবে ভিসার মেয়াদোত্তীর্ণ থাকা, কাজের অনুমতি ছাড়া কাজ করা ও বসবাস আইন লঙ্ঘনের কারণে ব্যাপক মাত্রায় প্রত্যাবাসন কার্যক্রম চলছে। এদিকে ওয়াশিংটনে অভিবাসন বিষয়ক বিতর্ক তীব্র হলেও যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর হার তুলনামূলকভাবে অনেক কম বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী বেনকিউ হৃদয় গ্রেপ্তার। রাজধানীর হাজারীবাগ থানাধীন ঝাউচর বৌবাজার এলাকা থেকে কুখ্যাত সন্ত্রাসী বেনকিউ হৃদয় নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার ২৭ ডিসেম্বর রাত 11:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অজেয় ৪ ইউনিটের একটি চৌকস দল তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার ২৮ ডিসেম্বর দুপুরের দিকে তাকে হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়। সেনা সূত্র জানায়, ঝাউচর বৌবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বেনকিউ হৃদয়কে গ্রেপ্তার করা হয়। এর আগে তাকে গ্রেপ্তারের লক্ষ্যে ডিবি পুলিশ, থানা পুলিশ ও র্যাব একাধিকবার অভিযান চালালেও সে প্রতিবারই কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। সেনা সূত্র আরও জানায়, কয়েকদিন আগে সেনাবাহিনীর পরিচালিত আরেকটি অভিযানে বেনকিউ হৃদয়ের ব্যবহৃত একটি স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে ওই সময় সে আত্মগোপনে চলে যায়। সর্বশেষ অভিযানে গ্রেপ্তারকৃত বেনকিউ হৃদয়ের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে সেনা সূত্র জানায়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে হাজারীবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনা সূত্র জানায়, বেনকিউ হৃদয় দীর্ঘদিন ধরে ঝাউচর, হাজারীবাগ ও কয়ঘাট এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। সে একাধিক অপরাধী চক্রের নেতৃত্ব দিয়েছে। তার সহযোগী কয়েকটি গ্রুপ এখনও ওই এলাকায় অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। হাজারীবাগ থানার এসআই আবু সাইদ চৌধুরী জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে সেনাবাহিনী একজনকে গ্রেপ্তার করে। রোববার দুপুরের দিকে একটি দেশীয় অস্ত্রসহ ওই ব্যক্তিকে হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে। প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে। একই সাথে সীমান্ত দিয়ে যেন বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালাতে না পারে সে ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার ২৯ ডিসেম্বর সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে। সীমান্তে চোরা কারবারিদের আইনের আওতায় আনতে হবে। সীমান্ত দিয়ে যাতে বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালাতে না পারে সে ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে। সীমান্তের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে বিজিবি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে দেশের সীমান্ত সুরক্ষা, আইন শৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কাজে অনন্য ভূমিকা রাখছে। বিজিবির উন্নয়নের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। তাই জাতীয় স্বার্থকে সমন্বিত রেখে সীমান্তে অতন্দ্র প্রহরীর ন্যায় অত্যন্ত ন্যানো পন্থায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সীমান্ত দিয়ে কোনো মাদক প্রবেশ করতে দেয়া যাবে না। স্পর্শকাতর এলাকাগুলোকে অতিরিক্ত সতর্কতা নিতে হবে। তিনি আরও বলেন, একটি বিষয় সবসময় খেয়াল রাখবেন, ডিসিপ্লিন, ট্রেনিং ও ওয়েলফেয়ার এই তিনটিই কিন্তু পাশাপাশি চলতে হবে। ট্রেনিংয়ের ক্ষেত্রে যেমন কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না, ডিসিপ্লিনের ক্ষেত্রেও কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না এবং অধীনস্থদের ওয়েলফেয়ারের দিকেও সবসময় খেয়াল রাখতে হবে। আর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে অত্যন্ত কৌশলী ও যোগ্যতার পরিচয় দিতে হবে। দেশের স্বার্থ শতভাগ রক্ষা করতে হবে। বিজিবি বাহিনীর উদ্দেশ্যে সীমান্তে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ দেন তিনি বলেন, আসন্ন নির্বাচন উৎসব মুখর করা বিজিবির বড় দায়িত্ব। বিজিবির সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজকের স্বর্ণের দাম ২৯ ডিসেম্বর ২০২৫। একদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম ফের রেকর্ড গড়েছে। রোববার ২৮ ডিসেম্বর এবার ভরিতে ১,৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,২৯,৪৩১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস।
রোববার ২৮ ডিসেম্বর নতুন কার্যকর হওয়া এ দামে সোমবার ২৯ ডিসেম্বর থেকে বিক্রি হবে স্বর্ণ। রোববার ২৮ ডিসেম্বর রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি অর্থাৎ ১১.৬৬৪ গ্রাম ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,২৯,৪৩১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,১৮,৯৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৮৭,৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৫৬,৫৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। স্বর্ণের দাম বাড়লেও নতুন করে বাড়েনি রূপার দাম। শনিবার ২৭ ডিসেম্বর ভরিতে ৯৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ১ ভরি রূপার দাম নির্ধারণ করা হয় ৬,০৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫,৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪,৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৩,৩৩৩ টাকা।